অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা সহকর্মী মহিউদ্দিন মধু আছেন, আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নেব। মধু, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করেছেন, তিনি বাদে আর কেউ পদত্যাগ করেছেন কিনা? রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের অন্যতম যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয়ে থাকে তিনি আজকে পদত্যাগ জমা দিয়েছেন, আমরা খবরটি পেয়েছি। এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানীয় উন্নত জনতাকে কিভাবে ঠকাবো? এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব, দে ফিল ইনসিকিউর, তারা যখন এইভাবে সেই রাজি না বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আমি আইন মন্ত্রণালয়ে উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে, জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আসিফ নজরুল স্যার কিন্তু ভালোভাবেই ফেসে গিয়েছে, তাই কিন্তু পদত্যাগ করতে বাধ্য করছে ডক্টর ইউনূস। সেই সাথে কিন্তু আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে আসিফ নজরুল স্যারকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারেন পিলখানার সব গোপন রহস্য ফাঁস করে দিয়েছে সোহেল তাজ। শেখ হাসিনাকে বাংলাদেশে এনেই ফাঁসি দেওয়া হবে এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্যগুলো জানতে পারেন। বেশি না কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। স্যার কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন, আই ডোন্ট নো। আমার মূল আপত্তিটা এখানেই। ইবলিস শয়তান, সে তো একসময় আল্লাহর খুব প্রিয় ভাজন একজন ছিলেন, আপনার ফেরেস্তা ছিলেন, তার আন্ডারে অসংখ্য ফেরেস্তা কাজ করেছে, আল্লাহর ফেরেস্তা ছিলেন, কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাকে ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ। তো সেই জায়গায় আওয়ামী লীগ অতীতে কি করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন, তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গলদ আছে। আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত ফ্যাসিস্ট একটি সংগঠনের নাম, এবং এই সংগঠনের হাতে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে, হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষকে গুমের শিকার হতে হয়েছে, ক্রসফায়ারের শিকার হতে হয়েছে। অর্থাৎ গণহত্যার দায়ে এই রাজনৈতিক দলটি এখন একটি ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। একটি রাজনৈতিক দলের যে ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকা দরকার, বিগত 17 বছরে আওয়ামী লীগ তার সেই চরিত্র হারিয়েছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারেন না, বলার সুযোগ নেই। তাহলে এখন আপনি কোন প্রসিডিউর কিংবা কোন পদ্ধতি অনুসরণ করে আপনি জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, সেটি আপনি বাস্তবায়ন করতে পারেন? আমরা বলেছি যে বাংলাদেশে আপনার একটি ওপেন তদন্ত কমিশন করেন, প্রয়োজনে জাতিসংঘের আন্ডারে বা তাদের মাধ্যমে একটি তদন্ত কমিটি করেন, কিংবা তাদের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে গণহত্যার দায়ে যারা গণহত্যায় জড়িত, সে যেই রাজনৈতিক দল হোক, সেটা আগে আইডেন্টিফাই করে তাকে দোষী সাব্যস্ত করেন। এরপরে আপনারা আইন করেন যে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার? পৃথিবীর অনেক দেশে গণহত্যার দায়ে অসংখ্য রাজনৈতিক দলকে কালে সময়ে নিষিদ্ধ করা হয়েছে। এটা আপনারা গুগলে চাইলে ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন। অনেক দেশে অনেক রাজনৈতিক দল এরকম জনগণের উপরে গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এরকম ভুরি ভুরি ইতিহাস প্রমাণ আমাদের পৃথিবীতে রয়েছে। তো সেই জায়গায় আসিফ নজরুল স্যার কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন, আই ডোন্ট নো। আমার মূল আপত্তিটা এখানেই। আসিফ নজরুল স্যার কোনোভাবেই আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট কিংবা আপনার কি বলে ওটাকে দিতে পারেন না তিনি, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এখন তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদের অনেক অবদান আছে, এটা সেটা। আওয়ামী লীগ অতীতে কি করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন, তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গলদ আছে। হ্যাঁ, আওয়ামী লীগ হয়তো আগে ভালো করেছে, হোয়াট এভার। তো এখন আওয়ামী লীগ কি করেছে, বিগত 17 বছর কি করছে, আপনি সেটা কাউন্ট করেন। এই 17 বছরে বিএনপি, জামাত, শিবিরের কত নেতাকে গুম করা হয়েছে এই আওয়ামী লীগের অধীনে, এই আওয়ামী লীগের নির্দেশে। মায়ের কোল থেকে সন্তানকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। স্ত্রীর কাছ থেকে স্বামীকে এনে রাতের আধারে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। এ তো একটা দুইটা ঘটনা নয়, এরকম শত শত হাজার হাজার ঘটনা। আয়না ঘরের কথা আমরা সবাই জানি। বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আয়না ঘরের নামে কি ধরনের একটি মানে আবু গারিব কারাগারের মতো একটা টর্চার সেল বানিয়ে মানুষকে সেখানে বছরের পর বছর টর্চার করেছে। তার বাস্তব প্রমাণ তো আপনার আমার চোখের সামনে। জামাত ইসলামের সেই নেতা আপনার ব্রিগেডিয়ার আমান আজমি, আপনার মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আপনার ওই কি নাম ওনার
আরমান, ব্যারিস্টার আরমান, এটা তো আপনারা সবাই জানেন। তো এই ঘটনাগুলোর পরও যদি আমরা কেউ মনে করে থাকি, বলার চেষ্টা করি যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো কারণে বা কোনো কারণে তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি প্রেম, আওয়ামী প্রীতি রয়েছেই। সেই জায়গা থেকে আমরা আহ্বান জানিয়েছি, ডক্টর আসিফ নজরুল স্যারের এই বক্তব্য ছাত্র সমাজ কিংবা ছাত্র জনতা মেনে নেয় নাই, গ্রহণ করে নাই। ওনাকে অনতিবিলম্বে ওনার এই বক্তব্য আমি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং ওনার প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুসরণ করেন, ফলো করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলাদেশের জনগণের জন্য। তিনি অত্যন্ত কম কথা বলেন এবং কাজ করেন অনেক বেশি। তার থিমই হচ্ছে অ্যাকশন। আর দায়িত্বশীল চেয়ারে বসলে কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি। আপনি যা বলবেন ভেবে চিনতে বলবেন। আর এটা মনে রাখতে হবে, ডক্টর আসিফ নজরুল কোনো রাজনীতি করে আসা কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসে চেয়ারে বসে নাই। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকারে ছাত্র জনতা তাকে চেয়ারে বসে। এর আগে ব্রিগেডের স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল গুছাইতে, আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। মানে বুঝছেন তো, এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে। জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যে জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগিরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি কিছু লাগাই রাখছেন কেন, টেঙে রাখছেন কেন? আরেকটা বিষয় একটু আলাপ করে নিই, আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে। সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিটি করছে, এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন। তো মানবাধিকার কর্মী, এনটিভি একটা নিউজ করেছে এটা নিয়ে, এই যে দেখেন, হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের, সাজ্জাদ হোসেনের বলে। এই ছবিটা হইতেছে সুয়েটের প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, গত 15 বছরের স্বৈরাচারের সুবিধাভোগী। তো আপনি সাজ্জাদ হোসেনকে চিনেন না? সে একজন মানবাধিকার কর্মী, আমাদের কলিগ তো, আমাদের সহকর্মী তো, তার সাথে কাজ করেছি তো। আপনি একজনের জায়গায় আরেকজনের ছবি দিয়ে দিবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায়। আমার কাছে কতজন পাঠিয়েছে, এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে। আরে না রে ভাই, এই লোক তো হয় নাই। হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এনটিভিতে এই সমস্ত আউল ফাউল? এডিটর সাহেব দেখান তো এনটিভির নিউজটা দেখান, আর ছবিটা দেখান, আর ওই দেখা দেন যে ওটা কার সাথে মিল আছে, কার ছবি ব্যবহার করেছে দেখা দেন। এই কাজ করেন না। যাই হোক, আর এটা ইস্যু নিয়ে প্রফেসর ইউনূসের আমি নজর কামনা করছি। আসেন এটা আলাপ করি। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন। আপনি বলছিলেন না যে চিকিৎসা ব্যবস্থা করবেন না, তালিকা করতে পারলেন না আহত নিহতদের। আপনার উপদেষ্টাদের তো জানেই না কেমনে দেশ চলে, কিভাবে দেশটা ফাংশন করে, কয় হাজার আহত, 10,000 20,000, তালিকা করতে পারেন না এতদিনে। একটা হসপিটালে তো গেছে সে, তাই না? যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে, ওটা পুলিশ কেস বলে, এটা লাল সিল দাও থাকে, ইনকা করে ঠাকাশ করে মেরা দেয়। তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাপে কাটা আর বিষ খাওয়া, এই 3 ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টের, তাহলে আহতদের পূর্ণাঙ্গ যে আমাদের দেশের পলিটিক্স আসলে কোন লেভেলে। এই প্রথমবারের মতন সোহেল তাজ, আমি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন মানুষকে খুব বেশি ফলো করি তার মধ্যে সোহেল তাজ ভাই অন্যতম। মনে হয় যে তার যে আইডলিজম, তার যে অ্যাক্টিভিটিস, যদি তাকেও এখন অনেকভাবে বিব্রত করার চেষ্টা চলছে, আমি সেটারও তীব্র নিন্দা জানাই। তিনি আসলে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আর আজকে তিনি সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ করে দিয়েছেন। এটা হয়তোবা তিনি এখন সেলফ ডিফেন্সে করছেন, বাট এটা আমরাও বুঝি একটা সরকার ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে এত বড় স্পর্শকাতর ইস্যুতে কথা বলা কখনোই সোজা না। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাবেক প্রধান কি বলা হয় যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের ইস্যুটা নিয়েও কিন্তু কিছুটা ভাইব্রেশন শুরু হয়েছিল। এর মাঝখানে গত 3-4 দিন আগে তিনি তার অফিস থেকে বাসায় ফিরছিলেন, কোন একটা গোয়েন্দা সংস্থার একজন বা 2জন কর্মচারী যারা আছেন তার পেছনে পেছনে অনুসরণ করছিলেন। পাশাপাশি সকল কিছু মিলিয়ে অনেকটা চাপের মধ্যে আছেন। আর এরই মাঝখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিনের কাছে দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। আর এরপর আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলবেন সেটাই হচ্ছে বড় কথা। ঘটনাটি যখন ঘটেছিল 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি, তখন বাংলাদেশে অবস্থান করছিলেন না সোহেল তাজ, ওই সময় তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর সোহেল তাজের দিকে যখন অভিযোগের তীর উঠেছিল, তখন তিনি মানব জমিনকে জানিয়েছেন পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসে যখন টেলিভিশনে বা বাই ফোন তিনি খবরটা পেয়েছেন, সাথে সাথেই তিনি পুলিশের আইজিকে ফোন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তো তার উপরে যিনি বস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলেন। এক পর্যায়ে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি বিষয়টা দেখতেছি। এখন এই বিষয়গুলা কোথাও না কোথাও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেই রি-ইনভেস্টিগেশন হতে যাচ্ছে, কারা আসলে জড়িত, কি ঘটেছিল সেদিন বিডিআরদের মধ্যে, কিভাবে 57 জন সেনা অফিসার সহ তাদের পরিবার সহ আমাদের বাংলাদেশের এত একটা প্রাণ কেন্দ্রে বসে এতগুলা ঘটনা ঘটে গেল, কেন আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় সেনাবাহিনীকে সেখানে অভিযান করার জন্য সুযোগ দেয়নি, কেন মইনুদ্দিন ফখরুদ্দিনরা, মইনুদ্দিন ছিল, তারা কেন কোনো ধরনের ভূমিকা রাখেনি, সেনাবাহিনীর অনেক অফিসারকে বরখাস্ত করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু এখানে ইস্যুটা পেঁচাইছে। তিনি বলছেন যে আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি ছিলাম আমেরিকায়, আমার মেয়ের জন্মদিনও ছিল, আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সময় ছিল ব্যবধান 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় আমাকে কল করেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি গোলাগুলি মানে? তখন তিনি বলছিলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে, ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে এখানে? তিনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন আমরা তো আছি। এই কথা শুনে আমি বলেছিলাম পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সবাইকে ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন আমরা তো মুভিং করছি। তখন তিনি বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনীকেও ডাকেন। তো আমার কথা শুনে আজি স্যার বললেন স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র এখানে আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন। তো সোলতাজ বলেন যে আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি, ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আমি ফোন করলাম, ওনাকেও আমি একই কথা বললাম। তো প্রয়োজনে সেনাবাহিনী কল করার কথা বললাম। তখন উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন। আমি ওনাকে বললাম যে আচ্ছা আপা দেখছেন, আমি আচ্ছা এটা বিশাল একটাই, আমি একটু শর্টকাট করে আনছি। তখন আমিও থামি নাই, আমি প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করেন। তখন আপা আমাকে বললেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম অবাক হয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। তো বলা হচ্ছে যে এই সকল কিছু দেখার পর এখন আমার কাছে তো ভাই কোনো প্রমাণ তো নাই, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এইটা একটা অন্যতম প্রধান কারণ ছিল, তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। তো এই ঘটনাটার নেপথ্যে কি ছিল? তিনি বলছেন যে আমি মন্ত্রী থাকাকালীন কোনো কিছু দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না, দায়িত্ব ছাড়ার পর কি বা দেখার আছে। তো তিনি গত 15ই আগস্ট ফেসবুকে পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সকল কিছু মিলিয়ে ইনভেস্টিগেশন হতে যাচ্ছে, আর এগুলোতে যদি কারোর কানেক্টিভিটি থাকে, কাদের আছে পাবলিক বুঝতেছে, আমরাও বুঝতেছি, তারপরে এটা আন্ডার ইনভেস্টিগেশন একটা ইস্যু, কি ঘটবে। তবে আমরা মনে করি সোহেল তাজ ভাইয়ের নিরাপত্তা দেওয়া উচিত, কারণ তিনি যা বলেন সত্যি বলেন, মোটামুটি তার কথাই মনে হয়, বা তার বিভিন্ন ভূমিকা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখছি যে তিনি যতটুকু পারছেন। এখন দেখেন আপনি আপনার কাছে মনে হচ্ছে ভাই এটা কেন হইল না, সেটা কেন তিনি করলেন না, তা আপনি কি করছেন? আপনার যেমন প্রাণের ভয় আছে পরিবার নিয়ে, ওই লোকটারও আছে। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস আছে, আপনি যখন দলের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন সরকারের বিরুদ্ধে কথা বলবেন, আপনার ভাই পুঙ্গি বাজায় দিবে, আপনি দলের লোক না বাহিরের লোক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।